আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম তোমাদের সামনে টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয়ে রচিত ইজি কেমিস্ট্রি বইয়ের এমসিকিউ সমাধানের আরও একটি বিশেষ পর্বে। আমি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা কিন্তু আমাদের এই বইয়ের প্রত্যেকটা অংশের ভিডিও তোমাদেরকে কিউআর কোডের মাধ্যমে দেওয়ার চেষ্টা করতেছি এবং এই চেষ্টাটা চলমান থাকবে। তোমরা যারা কেমিস্ট্রিতে দুর্বল আছো এবং কেমিস্ট্রির এমসিকিউতে খুব ভয় পাও, পরীক্ষার হলে খুব বেশি এমসিকিউ কারেক্ট করতে পারো না, তাদের জন্য আমাদের এই বইটি কিন্তু হতে যাচ্ছে একটি যুগান্তকারী বই। তুমি জাস্ট এমসিকিউগুলোর সামনে যে কিউআর কোড আছে সেই কিউআর কোডকে স্ক্যান করলে আমাদের এই সম্পূর্ণ এমসিকিউ সমাধান আকারে ভিডিও দেওয়া আছে। তো সেই ভিডিওগুলো যদি দেখো, বাসায় বসে প্র্যাকটিস করো, তাহলে আশা করছি তোমাদের এই এমসিকিউ এর দুর্বলতাটা তোমরা খুব সহজেই সেরে উঠতে পারবে। তো আমি সেই আশা রেখেই আমার এই পর্বটা আমি শুরু করতে যাচ্ছি। আচ্ছা ফাইন, তো আমরা আজকে আসলে কি করব? আমরা আজকে চ্যাপ্টার 7-এর টপিক 5-কে কন্টিনিউ করব, যেই টপিকটা হচ্ছে লা শাতেলিয়ার নীতি। অর্থাৎ আমাদের সপ্তম অধ্যায়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে লা শাতেলিয়ার নীতি, এবং এখান থেকে কিন্তু প্রতি বছরই বোর্ডে প্রশ্ন আসে, বিভিন্ন বোর্ডে প্রশ্ন আসে এখান থেকে। তো আমরা সেই সমস্ত প্রশ্নগুলোকে এক জায়গায় করার চেষ্টা করেছি এবং সেই কোশ্চেনগুলোকে আমরা এখন সমাধান করব এবং প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমি তোমাদেরকে বুঝিয়ে দিব যে আসলে কেন এটাকে আমরা ক নিলাম, মানে অর্থাৎ যেই অপশনটা আমরা চুজ করবো সেটার কারণ আমি সাথে সাথে তোমাদেরকে ব্যাখ্যা করে দিব, যাতে করে তোমরা সবাই এই পুরো পার্টটা, এই পুরো জিনিসটা যেন খুব সুন্দরভাবে বুঝতে পারো। তো তাইলে চলো আমরা আমাদের মূল ভিডিও শুরু করি। তো দেখো, আমাদের এই হেবার প্রণালীর কথা বলি বা আমরা লা শাতেলিয়ার নীতির কথা বলি, এখানের ম্যাক্সিমাম এমসিকিউ কোশ্চেনগুলোই হচ্ছে একটু জ্ঞানমূলক, অর্থাৎ তথ্যভিত্তিক। তোমাকে তথ্যটা মনে রাখতে হবে। আর আমরা যখন লা শাতেলিয়ার নীতিতে যাব, তাপ, চাপ, ঘনমাত্রার ব্যাপারটা, তখন আমাদেরকে কয়েকটা সিনারিও একটু আলোচনা করতে হবে, একটু জানতে হবে। তাহলে আশা করছি এখান থেকে যতগুলো এমসিকিউ পরীক্ষায় এসেছে সেই সবগুলোই তোমাদের কাছে খুব ইজি মনে হবে। তো দেখো, আমাদের ফার্স্ট প্রশ্ন হচ্ছে, হেবার প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদনের সময় প্রভাবক হিসাবে কোনটি ব্যবহৃত হয়? অর্থাৎ আমরা কোনটাকে প্রভাবক হিসাবে ব্যবহার করতে পারি? কাকে বলতো আমরা প্রভাবক হিসেবে ব্যবহার করি? আয়রন চূর্ণকে আমরা এখানে প্রভাবক হিসেবে বেশি ব্যবহার করি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, হেবার প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদনে কোন প্রভাবকটি ব্যবহৃত হয়? যেহেতু একটু আগেই আমরা বলেছি আমরা আয়রনকে প্রভাবক হিসেবে ব্যবহার করি, তো আমরা অলরেডি এফির কাছেই থাকবো। আমাদের আয়রন চূর্ণই হচ্ছে এখানে আমাদের মূল প্রভাবক। আচ্ছা, সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন ইজ ইকুয়ালস টু সালফার ট্রাইঅক্সাইড। আচ্ছা, এই বিক্রিয়ায় কোনটি প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়? এই বিক্রিয়ায় প্রভাবক হিসেবে ব্যবহৃত হয় ভ্যানেডিয়াম পেন্টক্সাইড। মনে রাখবা, সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড উৎপাদনে আমরা কাকে ব্যবহার করি? ভ্যানেডিয়াম পেন্টক্সাইড। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, এটা আমাদের অ্যামোনিয়া কেন্দ্রিক, যে হেবার প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদনে অত্যানুকূল তাপমাত্রা ও চাপ। এখানে আমার কাছে দুইটা জিনিস জানতে চাচ্ছে, একটা হচ্ছে আমার কাছে এরা তাপমাত্রাও জানতে চাচ্ছে এবং আমার কাছে চাপ সম্পর্কেও জানতে চাচ্ছে। সো আমি দুইটা পার্ট নিয়ে ইন ডিটেলসে কথা বলবো, তাপমাত্রা এবং চাপ দুইটা নিয়ে আমরা এখানে কথা বলবো। সো দেখো, এখানে তাপমাত্রা সম্পর্কে জানতে চাচ্ছে, চাপ সম্পর্কেও জানতে চাচ্ছে। সো দুইটা, ফার্স্ট অফ অল প্রথম দুইটা অপশনে তাপমাত্রা চাপ দুইটাই দেওয়া আছে, বাট আমাদের অত্যানুকূল তাপমাত্রা এবং চাপ, অর্থাৎ সেটা একটা রেঞ্জের মধ্যে হবে। দেখো, গ নাম্বারটা সঠিক অ্যান্সার। তাপমাত্রা রেঞ্জ কত? 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। চাপের রেঞ্জ কত? 200 থেকে 250 এটিএম। সো তাপমাত্রা হচ্ছে 450 থেকে 550 আর চাপের রেঞ্জ হচ্ছে 200 থেকে 250 অ্যাটম। ওকে, যাচ্ছি পরবর্তী অংশে। আচ্ছা, দেখো এখানে কি বলেছে, যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করার ফলে অ্যামোনিয়া তৈরি হচ্ছে। বিক্রিয়াটি কত তাপমাত্রায় সংঘটিত হবে? ক নাম্বার, অলরেডি আমরা এই অপশনটা নিয়ে কথা বলেছি, 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই তাপমাত্রাটা হচ্ছে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য অত্যানুকূল তাপমাত্রা, অর্থাৎ যেই তাপমাত্রায় আমার অ্যামোনিয়ার উৎপাদনটা ভালো হবে, খুব বেশি পরিমাণ বাড়বে আর কি উৎপাদের পরিমাণ। বিক্রিয়ার হারের একক কোনটি? এটা কিন্তু বেশ পরিচিত একটি কোশ্চেন। বিক্রিয়ার হারের একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কি পরিমাণে মোল সংখ্যা আমরা উৎপাদন করতে পারতেছি, মোল পার লিটার, ঘনমাত্রার একক। আচ্ছা, তো এটাও বুঝছো আশা করি। যাচ্ছি পরবর্তী প্রশ্নে, তাপমাত্রা বাড়ালে কোনটি ঘটে? যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে আসলে কি? দেখো বলছে তাপমাত্রা বাড়ালে কোনটি ঘটে? তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার গতি বাড়ে। তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার গতি বাড়ে। সো তাপমাত্রা বাড়ালে কোনটি ঘটে? তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়। ওকে, সো চলো যাব আমরা নেক্সট প্রশ্নে। আচ্ছা, নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো, যে তাপমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়, কারণটা কি? কারণ তাপ এক প্রকার শক্তি,
তাপ বৃদ্ধি পেলে বিক্রিয়ক সমূহের গতি বৃদ্ধি পায়, ফলে সংঘর্ষ বৃদ্ধি পায়। খেয়াল করো, তাপ এক প্রকার শক্তি, এটার সাথে বিক্রিয়ার গতি বৃদ্ধি পাওয়ার কোনো সম্পর্ক নেই। তাপের শক্তি তাপ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তাপের শক্তিকে কাজে লাগাই আসলে আমি বিক্রিয়াকে কিভাবে হেল্প করতে পারি। সেকেন্ড অপশনটা আমরা নিতে পারবো। দেখো বলছে কি যে তাপ বৃদ্ধি পেলে বিক্রিয়ক সমূহের গতি বৃদ্ধি পায়, শক্তি বৃদ্ধি পায়, ফলে সংঘর্ষ বৃদ্ধি পায়, এবং সংঘর্ষ যত বাড়বে তোমার উৎপাদের পরিমাণটা আস্তে আস্তে তত কি হবে, ভালো হবে। আচ্ছা, বিক্রিয়ার গতির উপর তাপমাত্রার প্রভাবের জন্য, তাহলে হ্যাঁ আমরা তাপমাত্রার যে প্রভাবটা সেটা বিক্রিয়ার গতির উপরে অবশ্যই কার্যকর। বিক্রিয়ার গতি যেহেতু বৃদ্ধি পায় সেহেতু আমরা এটা এখান থেকে আমরা উৎপাদের পরিমাণটা বৃদ্ধি করতে পারবো। 2 এবং 3 যেহেতু সঠিক, তাহলে আমরা এখান থেকে নিচ্ছি কাকে, গ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। কোন বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পাওয়ার কারণ, অর্থাৎ কোন বিক্রিয়ার গতিবেগটা কেন বৃদ্ধি পায়। বিক্রিয়ার তাপমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি। তো তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার গতি বাড়বে, ঘনমাত্রা বাড়ালে গতি বাড়বে। কেন ঘনমাত্রা বাড়ালে গতি বাড়বে, কারণ দেখো বিক্রিয়কের ঘনমাত্রা যত বেশি হবে মানে কি, তুমি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করা মানে একই আয়তনে পরিমাণটা বাড়াচ্ছ। তো বিক্রিয়কের পরিমাণ বাড়ালে অবশ্যই সেই বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে। সেই জন্য বলতেছে যে বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পাওয়ার অন্যতম একটা রিজন হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করা। আর 3 নাম্বার দেখো, বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি। এইটা তোমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। খেয়াল করো, ধরো আমি একটা চিত্র আঁকি। আচ্ছা, ধরো এইটা একটা পদার্থ, এটা একটা পদার্থ, এদের মধ্যে বিক্রিয়া হচ্ছে। তাহলে এই বিক্রিয়ার জায়গাটা কি খুব ছোট না বলতো? তাহলে এইখান থেকে আমরা উৎপাদ পাবো, বাট খুব বেশি একটা পাবো না। হ্যাঁ, বাট এবারে চিন্তা করো যদি আমি চিত্রটা ঘুরাই দেই, ধর এখন এদের মধ্যে বিক্রিয়া হচ্ছে, তাহলে কি এরা এই পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা যেহেতু বড়, তাহলে কি বেশি অংশ বিক্রিয়া অংশগ্রহণ করতে পারতেছে, বেশি পরিমাণ পদার্থ বিক্রিয়া অংশগ্রহণ করতে পারতেছে। তাহলে এই দুইটা পদার্থের মধ্যে থেকে কে আমাকে বেশি পরিমাণে উৎপাদ দেবে খুবই দ্রুত? এই পদার্থ। কেন? পৃষ্ঠতল যেখানে বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে সেই পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বড়, আর এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা ছোট, তাহলে কি সে কম পরিমাণ জায়গা বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। সো এখানে তাহলে 3টাই সঠিক। তাহলে 172 সঠিক অ্যান্সারটা কত? 172 সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের ঘ নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি হচ্ছে। তো এই অ্যামোনিয়া তৈরিতে আমার 92 কিলোজুল তাপ উৎপন্ন হচ্ছে। তোমাদেরকে এটা নিয়ে আমি আগের পর্বে বলেছিলাম যে পজিটিভ কোনো তাপ যদি সমীকরণের ডান পাশে থাকে তাহলে সেটা দ্বারা বোঝানো হয় কি, তাপ উৎপাদী বিক্রিয়া। প্রয়োগ করলে কি হবে? আচ্ছা, যদি আমরা বিক্রিয়াটিতে তাপ প্রয়োগ করলে কি হবে? আচ্ছা, ভালো প্রশ্ন। যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, তো এখানে একটু চিন্তা করতে হবে। দেখো আমার তাপ উৎপাদী বিক্রিয়ার দুইটা পার্ট, একটা হচ্ছে সম্মুখমুখী, খেয়াল করো, একটা হচ্ছে আমার সম্মুখমুখী পার্ট, আর একটা হচ্ছে আমার বিপরীতমুখী বা পশ্চাৎমুখী পার্ট। সো যেহেতু এই বিক্রিয়াটা আমার তাপ উৎপাদী বিক্রিয়া, তার মানে এই বিক্রিয়াটাকে সমস্ত অংশকে আমি দুই ভাগে ভাগ করি। এর সম্মুখমুখী অংশ হচ্ছে তাপ উৎপাদী, পশ্চাৎমুখী অংশ হচ্ছে তাপ হারি। তো তুমি যদি এটাকে তাপ বাড়াও তাহলে আমার এই বিক্রিয়া সেকেন্ড যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা বেশি গতিশীল হবে। যদি আমি এখানে তাপ বাড়াই আমার সেকেন্ড বিক্রিয়াটা এখানে কি হবে, বেশি গতিশীল হবে। আচ্ছা, বিক্রিয়া যদি বেশি গতিশীল হয় তাহলে উৎপাদের পরিমাণ কি হবে বলতো? উৎপাদের পরিমাণ হ্রাস পাবে। কেন? কারণ তখন তোমার এই অ্যামোনিয়ার পরিমাণটা ভেঙে যাবে, অ্যামোনিয়ার পরিমাণটা ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি হবে। সো আমার উৎপাদের পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে, বিক্রিয়কের পরিমাণটা আস্তে আস্তে বেড়ে যাবে। আচ্ছা, পরবর্তী অংশ দেখো, N2O4 টেট্রাঅক্সাইড, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করতেছে। এটা ডেলেজের মান বলতেছে 57 কিলোজুল। আচ্ছা, চাপ বৃদ্ধি করলে লা-শাতেলিয়ার নীতি অনুসারে সাম্য অবস্থা কোন দিকে যাবে? চাপ যদি আমি বৃদ্ধি করি। আচ্ছা, এবার তোমাদেরকে আমি জাস্ট কয়েকটা পয়েন্ট একটু রিমাইন্ডার দিয়ে দিব যে এই পয়েন্টগুলো একটু মনে রাখবা। নাম্বার 1 দেখো, খেয়াল করো, যদি তোমার চাপের ক্ষেত্রে আমি একই কথা বলতেছি, একবারে দেখো, বিক্রিয়কের যদি মোল সংখ্যা বেশি হয়, তাহলে তখন চাপ বাড়ালে বিক্রিয়া কোন দিকে যাবে? ডানে যাবে। আবার বিক্রিয়কের মোল বেশি না, তখন চাপ দিলে কোন দিকে আসবে? বামে আসবে। সো চাপ দিচ্ছি, বিক্রিয়কের মোল বেশি, বিক্রিয়া ডানে যাবে। বিক্রিয়কের মোল কম, তার মানে উৎপাদের মোল বেশি, বিক্রিয়া তখন বামে আসবে। সো এরকম। আর যদি মোল সমান হয়, মানে বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা যদি সমান হয়, তাহলে চাপের প্রভাব সেখানে কি নেই, চাপের কোনো প্রভাব সেখানে কাজ করবে না। আচ্ছা, বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা যদি সমান হয় সেখানে কোনো চাপের প্রভাব কাজ করবে না। ফাইন। তো তাহলে দেখো এখানে একটু ফলো করো, বলতেছে তাহলে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়ায় আমার বিক্রিয়কের মোল সংখ্যা কত? এই বিক্রিয়ায় আমার বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 1 আর উৎপাদের মোল সংখ্যা হচ্ছে, এই যে বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 1,
দেখো বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 1 আর উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2। এখন বলতেছে যে লা শাতেলিয়ার নীতি অনুসারে সাম্যাবস্থা চাপ যদি বৃদ্ধি করি, এখানে বলতেছে আগেই চাপ যদি তুমি দাও তাহলে কি 2 থেকে কি 1 এর দিকে আসবে, তাই না? 2 থেকে 1 এর দিকে আসে, এটা কি বাম দিকে আসে না? বলতো কোন দিকে আসা? বাম, এটা হচ্ছে আমার বাম হাত। তো বিক্রিয়া কোন দিকে আসতেছে? বাম দিকে আসতেছে। আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার। তোমরা অনেক সময় চাপের প্রভাব, তাপের প্রভাব এগুলো নিয়ে খুবই কনফিউশনে পড়ে যাও এক্সাম হলে। সো আমি জাস্ট যেই শর্টকাট রুলস বা যে শর্টকাট নিয়মগুলো বললাম, যে যেই পাশে মোল সংখ্যা বেশি চাপ দিলে বিক্রিয়া তার অপোজিট দিকে যাবে। তো সহজ হিসাব, আমার উৎপাদে মোল সংখ্যা বেশি, চাপ দিচ্ছি, তাহলে বিক্রিয়া বিক্রিয়কের দিকে যাবে। বিক্রিয়কের দিকে যাওয়া মানে কি? বিক্রিয়া বাম দিকে যাওয়া। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো ওকে, পরবর্তী প্রশ্নে আমাদেরকে কি বলছে? কোন বিক্রিয়ার উপর চাপের কোনো প্রভাব নেই? আমি একটু আগে বলছিলাম মোল সংখ্যা যদি সমান হয়, মোল সংখ্যা সমান হয়। দেখো এখানে খ নাম্বার যে অ্যান্সারটা, এখানে হাইড্রোজেন আছে কত মোল? 1 মোল। আয়োডিন আছে কত মোল? 1 মোল। হাইড্রোজেন আয়োডাইড আছে কত মোল? 2 মোল। সো 1 মোল প্লাস 1 মোল 2 মোল। তো এই জায়গাতে এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই, কারণ বিক্রিয়ক এবং উৎপাদের মোট মোল সংখ্যা সমান, তাই এখানে আমরা চাপের কোনো প্রভাব পাবো না। আচ্ছা, যাচ্ছি পরবর্তী অংশে। নিচের কোন বিক্রিয়াটিতে সাম্যাবস্থার চাপের প্রভাব আছে? চাপের প্রভাব আছে বলতেছে, তার মানে আমাকে এখানে আসলে একটু ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা ফাইন, দেখো যদিও বলতেছে এরা প্রথম যে অপশনটা সেটাই সঠিক, বাকিগুলো কেন সঠিক নয়? দেখো তো মোল সংখ্যা সমান 2 মোল 2 মোল 2 মোল 2 মোল 2 মোল 2 মোল। সো তিনটার কোনোটাতেই চাপের প্রভাব নাই, শুধুমাত্র প্রথম বিক্রিয়া যেটার বিক্রিয়ক হচ্ছে 1 আর 4 কত মোল? তাহলে টোটাল 5 মোল। আর উৎপাদিত 1 আর 2 তাহলে টোটাল কত মোল? 3 মোল। সো এখানে চাপের প্রভাব আছে কেন? কারণ বিক্রিয়ক এবং উৎপাদের মোট মোল সংখ্যা সমান নয়, তাই আমরা এখানে চাপের প্রভাবটা বজায় রাখতে পারবো। আচ্ছা, কোনটিতে চাপের প্রভাব বিদ্যমান? এখানে সেম আগের মতোই প্রশ্ন, যে এখানে কোনটাতে চাপের প্রভাব বিদ্যমান থাকবে। আচ্ছা, তো দেখো এখানের প্রথম অপশনটা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া আসলে কোনো কাজেরই না, কারণ একই জিনিসকে আমরা, তুমি বলতে পারো 1 মোল 1 মোল, পরেরটা হচ্ছে 2 মোল 2 মোল, সো এটা আমরা নিতে পারবো না। আর পরেরটা হচ্ছে কি, লাস্টেরটা হচ্ছে কি 2 মোল 2 মোল, সেটা নিতে পারতেছে না। সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার। কিভাবে? 3 মোল আর 1 মোল কত মোল হচ্ছে? 4 মোল। আর 2 মোল আর 1 মোল কত মোল হচ্ছে? 3 মোল। তবে এই ক্ষেত্রে আমি একটু তোমাদেরকে বলে দিই, অনেক সময় তোমাদেরকে যদি প্রশ্নটা কঠিন করতে চাই, তাহলে অনেক সময় বিক্রিয়া ব্যালেন্স করে দিবে না, প্রশ্নে বিক্রিয়া ব্যালেন্স করা থাকবে না। যেরকম দেখো এই বিক্রিয়াটা ব্যালেন্স করে দিছে, 3 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড, 1 মোল পানি, 2 মোল নাইট্রিক অ্যাসিড, 1 মোল নাইট্রিক অক্সাইড। সো এখানে বিক্রিয়া ব্যালেন্স করে দিচ্ছে, কিন্তু অনেক সময় তোমাদেরকে বিক্রিয়া ব্যালেন্স করে দিবে না। তো যদি তোমাদেরকে বিক্রিয়া ব্যালেন্স করে না দেয়, সেই ক্ষেত্রে তোমরা নিজেরা বিক্রিয়া ফার্স্টে ব্যালেন্স করে নিবা, দেন সঠিক অ্যান্সারটি ফিল আপ করবা। জাস্ট ওই শর্ত মেনে সঠিক অ্যান্সারটি দেন তোমাদেরকে ফিল আপ করতে হবে। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নিচের কোন বিক্রিয়া চাপের প্রভাব নেই? কোথায় কোন বিক্রিয়ায় তোমার চাপের প্রভাব নেই? দেখো ঘ নাম্বার যে বিক্রিয়াটা সেটা, কেননা কিভাবে চাপের প্রভাব নেই? 1 মোল 1 মোল 2 মোল, 1 মোল 1 মোল 2 মোল। বাট আদার সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে দেখো চাপের প্রভাব আছে, যেখানে মোল সংখ্যা সমান নয়। বাট ঘ নাম্বার প্রশ্নে যেহেতু বিক্রিয়ক এবং উৎপাদের মোট মোল সংখ্যা সমান, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের চাপের কোনো প্রভাব থাকবে না। আচ্ছা, নিচের কোন বিক্রিয়াটিতে সাম্যাবস্থায় চাপের প্রভাব আছে? চাপের প্রভাব আছে। সো আমরা মনে হয় এই টাইপের একটা কোশ্চেন অলরেডি সমাধান করেছিলাম। কার্বন ডাইঅক্সাইড মানে উৎপাদটা মনে হয় ভিন্ন ছিল, বাট ক্যাটাগরি সেম ছিল, যে কার্বন ডাইঅক্সাইড প্লাস হাইড্রোজেন 4 মোল ইজ ইকুয়ালস টু মিথেন প্লাস পানি। তো এখানে দেখো বিক্রিয়ক এবং উৎপাদের মোট মোল সংখ্যা সমান না, 1 আর 4 5, 1 আর 2 কত হচ্ছে 3। সো এটা আমাদের সেম টাইপের কোশ্চেন। আশা করতেছি তোমরা এই অংশটুকু পর্যন্ত প্রপারলি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নটা যাব আমরা, কোন বিক্রিয়ার উপর চাপের প্রভাব নেই? দেখো এখানে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নই আমাদের চাপ কেন্দ্রিক কোশ্চেন। তো দেখো এখানে আমরা দেখবো যে আসলে কোন বিক্রিয়ার ক্ষেত্রে মোল সংখ্যা সমান আছে। তো খ নাম্বার অপশনটা ফলো করো। এখানে দেখো 1 মোল 1 মোল 2 মোল। সো যেহেতু এখানে মোল সংখ্যা সমান, তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ, এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সাম্যাবস্থায় চাপের প্রভাব নেই নিচের কোন বিক্রিয়ায়? তো ম্যাক্সিমাম কোশ্চেনই কিন্তু আমাদের আসে চাপের প্রভাব নেই কোন বিক্রিয়ায়। সো সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে আসলে কোন বিক্রিয়াটির বিক্রিয়ক এবং উৎপাদের মোট মোল সংখ্যা সমান। যেই বিক্রিয়ার বিক্রিয়ক এবং উৎপাদের মোট মোল সংখ্যা সমান হবে, সেই বিক্রিয়ার ক্ষেত্রে চাপের কোনো প্রভাব থাকবে না। আচ্ছা, তো 181 নাম্বারে দেখো কোন বিক্রিয়াটা বলা যায়? খ নাম্বারটা, যে হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে উৎপন্ন করেছে হাইড্রোজেন আয়োডাইড। সো মোল সংখ্যা সমান, এই ক্ষেত্রে আমরা এখানে চাপের কোনো প্রভাব পাবো না।
আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করেছে, ডেলএইচের মান 180 কিলোজুল। এখন কি বলতেছে দেখো, বিক্রিয়াটিতে প্রভাব আছে, কার কার প্রভাব আছে? বিক্রিয়াটিতে প্রভাব আছে হচ্ছে ঘনমাত্রার প্রভাব আছে, আচ্ছা এখানে ঘনমাত্রার প্রভাব আছে, যেহেতু ডেলএইচ পজিটিভ, তাপের প্রভাব আছে। চাপের কি প্রভাব আছে? না, চাপের কিন্তু কোনো প্রভাব নেই, কেননা বিক্রিয়কের মোট মোল সংখ্যা হচ্ছে 2 আর উৎপাদের মোট মোল সংখ্যা হচ্ছে 2। সো যেহেতু মোল সংখ্যা সমান, সেই ক্ষেত্রে এইখানে চাপের কোনো প্রভাব নেই। 1 এবং 2 সঠিক, তাহলে এটা সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার, 1 এবং 2 সঠিক। বিধায় আমরা এটার ক নাম্বার যে অ্যান্সারটি আছে সেই অ্যান্সারটির সাথে আমরা এগ্রি করতে পারবো। ওকে ফাইন, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্নে কি বলতেছে, নাইট্রোজেন, নাইট্রিক অক্সাইড প্লাস অক্সিজেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড বিক্রিয়াটির ক্ষেত্রে কি বলতেছে দেখো, বিক্রিয়াটির ক্ষেত্রে জারণ বিজারণ ঘটে। সো যেহেতু এটা জারণ বিজারণ ঘটে বলতে চাচ্ছে, সো আমাদেরকে একটু চেষ্টা করতে হবে যে আসলে এটা আসলে জারণ বিজারণ হয় কিনা। সো দেখি, নাইট্রিক অক্সাইড প্লাস অক্সিজেন ইজ ইকুয়ালস টু নাইট্রোজেন ডাইঅক্সাইড। ওকে, সো দেখো অক্সিজেনের জারণ মান কত? 2 মাইনাস, নাইট্রোজেন 2 প্লাস, অক্সিজেন জারণ মান এখানে 0, অক্সিজেন জারণ মান এখানে -2, নাইট্রোজেন এখানে +4। তো বিক্রিয়ক এবং উৎপাদের জারণ মানের পরিবর্তন ঘটতেছে, বিক্রিয়ক এবং উৎপাদের জারণ মানের পরিবর্তন ঘটতেছে। এখানে নাইট্রোজেন দ্বারা কি সম্পন্ন হচ্ছে? জারণ। নাইট্রোজেন দ্বারা কি সম্পন্ন হচ্ছে? জারণ। আর অক্সিজেন দ্বারা কি সম্পন্ন হচ্ছে? বিজারণ। অক্সিজেন দ্বারা কি সম্পন্ন হচ্ছে? বিজারণ। সো যেহেতু ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, সেহেতু আমরা এটাকে বলতে পারবো কি ঘটতেছে এখানে? জারণ বিজারণ ঘটতেছে। এখানে কি ঘটতেছে? জারণ বিজারণ ঘটতেছে। সো আমাদের অপশনের প্রথম যে অপশনটা ছিল সেই অপশনটা সঠিক, হ্যাঁ, যে এখানে জারণ বিজারণ ঘটতেছে। আচ্ছা, দ্বিতীয় অপশনটা কি বলতেছে দেখো, সাম্যাবস্থার উপর চাপের প্রভাব নেই। সাম্যাবস্থার উপর চাপের প্রভাব তো আছে। কেন আছে? কারণ আমরা মোল সংখ্যা কাউন্ট করব। এখানে আছে 2 মোল, এখানে আছে 1 মোল, সো টোটাল হচ্ছে 3 আর এখানে আছে 2। তো যেহেতু মোল সংখ্যা সমান হয়নি, এই বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান না, তাই আমরা এই বিক্রিয়ার কি বলতে পারবো যে সাম্যাবস্থার উপর চাপের প্রভাব আছে, বাট এখানে বলতেছে না, এটা মিথ্যা। আর 3 নাম্বার, বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে। ইয়েস, এটা সত্য কথা। কেননা ঘনমাত্রার ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন আমরা বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করব, ফলো করো যে এখানে শর্তটা হচ্ছে এরকম, যখন তুমি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াবা তখন বিক্রিয়া কোন দিকে যাবে? উৎপাদের দিকে যাবে। তখন বিক্রিয়া কোন দিকে যাবে? উৎপাদের দিকে যাবে। আর যখন আমরা উৎপাদের ঘনমাত্রা বাড়াবো তখন সেটা কোন দিকে যাবে? বিক্রিয়কের দিকে যাবে। তখন সেটা কোন দিকে যাবে? বিক্রিয়কের দিকে যাবে। সো বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ানো তার মানে এটা উৎপাদের দিকে যাবে, উৎপাদের ঘনমাত্রা বাড়ানো তার মানে এটা কোন দিকে যাবে? তখন এটা বিক্রিয়কের দিকে যাবে। ওকে, সো আমাদের এই যে 3 নাম্বার যে পয়েন্ট, তো 3 নাম্বার পয়েন্ট আমরা সঠিক, এটা 3 নাম্বার পয়েন্টটাকে সঠিক বলতে পারবো। তো এই জন্য আমরা তাহলে কত কত সঠিক হলো এখান থেকে কোন কোন পয়েন্টটা? প্রথমটা জারণ বিজারণ হচ্ছে এখানে, দ্বিতীয়টা চাপের প্রভাব আছে বাট এখানে লিখছে চাপের প্রভাব নেই, আর 3 নাম্বারটা বিক্রিয়াটিকের ঘনমাত্রা বৃদ্ধি করে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে। সো 1 এবং 3 সঠিক, যেটা আমাদের খ নাম্বারের সাথে মিলে যাচ্ছে, যেটা আমাদের খ নাম্বারের সাথে মিলে যাচ্ছে। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ওকে, দেখো কি বলছে এখানে, যে চিত্রে বিসি রেখা দ্বারা কোনটি বোঝায়? এই যে বিসি রেখা, এখানে যে বিসি রেখা, বিসি রেখা দ্বারা কি বোঝানো হয়? বিক্রিয়ার সাম্যাবস্থা। বিসি রেখা দ্বারা কি বোঝানো হয়? বিক্রিয়ার সাম্যাবস্থা, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার আর বিপরীতমুখী বিক্রিয়ার হার একই বিন্দুতে এসে মিলিত হয়েছে। সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং বিপরীতমুখী বিক্রিয়ার হার এসে দুইটা বিন্দু এক জায়গায় অ্যাটাচ করেছে, যেহেতু এক জায়গায় মিলিত হয়েছে এজন্য এটাকে আমরা কি বলতে পারবো? এই জায়গায় এটাকে আমরা বলতে পারবো রাসায়নিক সাম্যাবস্থা। আচ্ছা, এবার 185 নাম্বার কোশ্চেন, দেখো কি বলেছে, উদ্দীপকের লেখচিত্রের ক্ষেত্রে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, পি রেখাটি বিক্রিয়কের ঘনমাত্রা নির্দেশ করে। পি রেখাটি বিক্রিয়কের ঘনমাত্রা নির্দেশ করে। সো এটা আসলে আমরা এগ্রি করতে পারবো না, প্রথম অপশনটি হচ্ছে গিয়ে কি মিথ্যা, প্রথম অপশন। আচ্ছা, পি রেখাটি বিক্রিয়কের ঘনমাত্রা নির্দেশ করে। এ ও বি অংশ দ্বারা সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রাকে বোঝানো হয়। হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা ফাইন, সো চলো আমরা একবার এখান থেকে জাস্ট এই পয়েন্টগুলোকে একবার দেখে ফেলি। প্রথম পয়েন্টটা বলতেছে পি রেখাটি বিক্রিয়কের ঘনমাত্রা নির্দেশ করতেছে। আচ্ছা, এ ও বি অংশ দ্বারা সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা বোঝানো হচ্ছে। এ ও বি
বিক্রিয়ক এবং উৎপাদ, সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা বোঝানো হচ্ছে। আর 3 নাম্বার বলতে চাচ্ছে যে এটা হাইড্রোজেন এবং আয়োডিনের জন্য, হাইড্রোজেন এবং আয়োডিনের জন্য আমরা এটাকে অ্যাকসেপ্ট করব আর কি। সো এখান থেকে কি হবে, 3টাই সঠিক হবে, এখান থেকে 3টাই সঠিক হবে। সো যেহেতু এখান থেকে 3টাই সঠিক পাচ্ছি, সেহেতু আমার এখান থেকে সঠিক অ্যান্সারটা কত, এখান থেকে আমার সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার, সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার। আচ্ছা ফাইন। সো এটা আমি তোমাদেরকে আর একটু ইলাবোরেট করে বুঝাই। দেখো এটা কিন্তু আমাদের বইয়ে এই পার্টটা অনেক সুন্দরভাবে বোঝানো আছে, তো আমরা সেই পার্ট থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। খেয়াল করো, এই যে দেখো এই জায়গাটাতে ফলো করো যে বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে এটা, উৎপাদের ঘনমাত্রা হচ্ছে এটা, আর এই হচ্ছে সাম্য অবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা কি অপরিবর্তনীয় থেকে যাচ্ছে। তো বিক্রিয়ক এর ঘনমাত্রা আস্তে আস্তে কমবে, উৎপাদের ঘনমাত্রা আস্তে আস্তে বাড়বে, আর সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা কি হবে, সমান থাকবে। সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা কি হবে, সমান থাকবে। আচ্ছা, তো তাইলে আমরা এখান থেকে কিন্তু এই পার্টটা নিয়ে কথা বলতে পারি। এই যে দেখো এই যে বিক্রিয়কের ঘনমাত্রা, সো পি রেখাটি বিক্রিয়কের ঘনমাত্রা নির্দেশ করে, সো এটা এই হিসেবে কি অবশ্যই সত্য। আচ্ছা, আর এ ও বি অংশ দ্বারা সাম্যাবস্থায় বিক্রিয়ক, দেখো এইটাও সাম্যাবস্থা, এটা সমাবস্থা। সো বিক্রিয়ক এবং উৎপাদক ঘনমাত্রা বোঝাচ্ছে। আর হাইড্রোজেন আয়োডিন যেহেতু এটা উভমুখী বিক্রিয়ার, এই যে আমাদের গ্রাফটা, এই গ্রাফটা কার জন্য, উভমুখী বিক্রিয়ার জন্য। যে সকল বিক্রিয়া উভমুখী হতে পারে এদের জন্য আমরা এটা ফলো করব। সো হাইড্রোজেন এবং আয়োডিন কি বিক্রিয়া, একটা উভমুখী বিক্রিয়া। সো দ্যাটস ওয়াই আমরা তার জন্য এই বিক্রিয়াটার এই চার্টটা আমরা কি ফলো করতে পারি। তো সেই হিসেবে আমরা এটার কি ঘ নাম্বার যে অ্যান্সারটি রয়েছে, এই ঘ নাম্বার অ্যান্সারের সাথে আমরা এগ্রি করবো। সো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। আচ্ছা চলো যাবো আমরা নেক্সট প্রশ্নে। আচ্ছা নেক্সট উদ্দীপকটা ফলো করো, কি বলেছে, নাইট্রোজেন ও অক্সিজেনের সংযোজন বিক্রিয়ায় তাপ, চাপ ও প্রভাবকের উপস্থিতিতে এই যৌগ উৎপন্ন হয়। বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ নিম্নরূপ। তো এখানে কিন্তু আমাদেরকে সমীকরণ বলে দিচ্ছে যে নাইট্রোজেন, অক্সিজেন 180 কিলোজুল 2A মানে 2NO নাইট্রিক অক্সাইড। এখন বলতেছে উদ্দীপকের বিক্রিয়া সমতুল্য বিক্রিয়া কোনটি, অর্থাৎ এখানে যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়ার মতো বা এই বিক্রিয়াটাই কোনটা। ঠিক আছে, তো দেখো আমাদেরকে 4টা অপশনের মধ্যে বলতেছে সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার। এখন খ নাম্বারটাকে কেন আমরা এগ্রি করলাম, ফার্স্ট অফ অল সবগুলো বিক্রিয়ারই ডেলেজ দ্বারা প্রকাশ করা হচ্ছে। তো তোমাদেরকে একটু মনে রাখতে হবে, আমাদের জাস্ট দেখো কয়েকটা শর্ত আছে, সেই শর্তগুলো যদি আমি একটু তোমাদেরকে লিখে দেই, আই থিঙ্ক তোমাদের একটু ভালো মনে থাকবে। ফার্স্ট অফ অল বিক্রিয়াটা হচ্ছে এরকম, দেখো N2 + O2 = 2NO। এই বিক্রিয়ার ডেলেজের মান কত, ডেলেজের মান হচ্ছে +180। আচ্ছা, তো এটা হচ্ছে একটা ওয়ে। আবার চাইলে আমরা এই বিক্রিয়াকে এইভাবেও দেখাতে পারি, N2 + O2 = 2NO -180 কিলোজুল, অর্থাৎ সমীকরণের ডান পাশে নেগেটিভ থাকবে, সমীকরণের ডান পাশে নেগেটিভ থাকবে। আবার এই বিক্রিয়াটাকে চাইলে এইভাবেও দেখানো যায়, N2 + O2 ওই 180কে এই পাশে নিয়ে আসলে সেটা কি হয়ে যাবে, +180 = 2NO। এই সবগুলো শর্তই কিন্তু আমার তাপ হারি বিক্রিয়ার শর্ত। সো বিক্রিয়াটা যেভাবেই থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, জাস্ট এটা বোঝাবে যে বিক্রিয়া তাপ হারি। আইদার তুমি এটাকে ডেলেজ দ্বারা প্রকাশ করতে পারো, আর না হয় সমীকরণের ডান পাশে নেগেটিভ তাপ দ্বারা প্রকাশ করতে পারো, আর না হয় সমীকরণের বাম পাশে পজিটিভ তাপ দ্বারা প্রকাশ করতে পারো। সো আমি তিনটার যে কোনো একভাবে আমি কি করতে পারবো, প্রকাশ করতে পারবো। তো এই জন্য আমাদের এখানকার সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার। আমি এখান থেকে সঠিক অ্যান্সার কত নিতে পারবো, আমি এখান থেকে সঠিক অ্যান্সার নিতে পারবো খ নাম্বার। আচ্ছা, এই যে আমরা খ নাম্বারটাতে থাকবো, কেননা যে ডেলেজের মান কি হচ্ছে, পজিটিভ, ডেলেজের মান কি হচ্ছে, পজিটিভ। সো আমাদের খ নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, এ উৎপাদটি কার বলতে কার কথা বোঝাচ্ছে, নাইট্রিক অক্সাইড 2NO, মানে 2 তো 2ই, এ বলতে বোঝানো হচ্ছে NO কে। আচ্ছা, সো এখানে বলতেছে এ উৎপাদটির, খেয়াল করো, এ উৎপাদটির তাপমাত্রা বৃদ্ধিতে ঘনমাত্রা বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধিতে ঘনমাত্রা বৃদ্ধি পায়, ঘনমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ক বৃদ্ধি পায়। আচ্ছা, আর চাপের প্রভাব ঘনমাত্রাকে বৃদ্ধি করে। খেয়াল করো, যেহেতু এই বিক্রিয়ার মোল সংখ্যা সমান, হ্যাঁ এই বিক্রিয়ার কি মোল সংখ্যা সমান, এই যে খেয়াল করো বিক্রিয়াটা ফলো করো, N2 + O2 = 2NO। সো মোল সংখ্যা কি সমান না, তাহলে এখানে কিন্তু আমার কোনো চাপের প্রভাব নাই, চাপের প্রভাব এখানে নাই। তাহলে ঘনমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ক বৃদ্ধি পায়, আর হচ্ছে তাপমাত্রা বৃদ্ধিতে ঘনমাত্রা বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধিতে ঘনমাত্রা বা উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়। সো 1 এবং 2 নাম্বারটা হচ্ছে সঠিক। এবারে এটাকে আমি আরেকটু তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেই। যদি আমরা ঘনমাত্রা বৃদ্ধি করি, এ উৎপাদটি যদি আমরা ঘনমাত্রা বৃদ্ধি করি, খেয়াল করো, তাহলে কি বিক্রিয়া রিভার্স আসবে না, তাহলে অবশ্যই কি বিক্রিয়া পিছনের দিকে ব্যাক করবে, তার মিনস বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে। আর বলতেছে
তাপমাত্রা বৃদ্ধিতে ঘনমাত্রা বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধিতে কেন, খেয়াল করো, ডেলেজের মান কি বলতো, ডেলেজের মান তোমার ঋণাত্মক, ডেলেজের মান তোমার ধনাত্মক, ধনাত্মক ডেলেজ মানে কি, বিক্রিয়াটা তাপহারী। তো তাপহারী বিক্রিয়ায় তুমি যত তাপের পরিমাণ বাড়াবা উৎপাদের পরিমাণ তত বাড়বে। উৎপাদের পরিমাণ যখনই বাড়বে তখনই তুমি বলতে পারবে তার উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সেই জন্য বলা হচ্ছে যে তাপমাত্রা বৃদ্ধিতে ঘনমাত্রা বৃদ্ধি পাবে, অর্থাৎ আমি যত তাপ বাড়াবো আমার এর পরিমাণ বাড়বে, আর এর পরিমাণ বাড়লে এর ঘনমাত্রা বাড়বে। সেই জন্য আমি প্রথমটাও সঠিক বলতেছি, দ্বিতীয়টাও সঠিক বলতেছি, শুধুমাত্র 3 নাম্বারটাকে আমরা সঠিক বলতে পারবো না, কারণ এই বিক্রিয়ার উপরে আমাদের চাপের কোনো প্রভাব নেই, কারণ মোল সংখ্যা সমান। কারণটা কি, কারণটা হচ্ছে মোল সংখ্যা সমান। সেই জন্য 1 আর 2 হচ্ছে আমাদের সঠিক। এখন দেখো 1 আর 2 এর সাথে কত মিলতেছে, 1 আর 2 এর সাথে আমাদের ক নাম্বারটা মিলতেছে। সো আমরা এটা এই যে 187 সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার। আচ্ছা, তাহলে আমরা আমাদের এই প্রশ্নের যে অ্যান্সার ছিল সেই অ্যান্সারগুলো আমরা সমাধান করে ফেললাম। এই টপিকে লাস্ট সাতিলিয়া নীতির আলোকে যতগুলো অ্যান্সার ছিল সেগুলো আমরা সমাধান করে ফেললাম। সো আমি তোমাদেরকে বলবো সপ্তম অধ্যায়ের কিন্তু প্রত্যেকটা পার্ট আমাদের কমপ্লিট করা শেষ, এবং প্রত্যেকটা এমসিকিউর ব্যাখ্যা বিক্রিয়া যাবতীয় যা কিছু দরকার সেগুলোই কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করেছি। ঠিক সেইমভাবে আমাদের বইয়ের অন্যান্য চ্যাপ্টারগুলো এভাবে সমাধান করা হয়েছে, যেগুলো তোমরা যদি বইটা ক্রয় করে থাকো প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে তোমরা কিউআর কোড পাবা, এবং সেই কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু তোমরা সেই কিউআর কোডের মাধ্যমে তোমরা ভিডিওটা দেখে নিতে পারবা। তো যারা যারা কেমিস্ট্রিতে ভালো করতে চাও, যারা যারা কেমিস্ট্রিতে দুর্বল যে স্যার আমি এটাকে ভালো করতে চাই, তাদের জন্য আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটি হতে পারে একটি সহায়ক একটি বই এবং সুন্দর একটি বই। তো আমি আশা করব তোমরা এই বইটি সংগ্রহ করবে এবং নিজেদের কেমিস্ট্রি যে দক্ষতা সেই দক্ষতাটাকে আরও বৃদ্ধি করে ফেলবে। তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি, নতুন পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো।